স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এখন তার শপথ নিতে আর কোনো বাধা নেই। আগামী ২৬শে মের মধ্যে শপথ নিতে হবে এমন নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত, জানিয়েছেন ইশরাক হোসেনের আইনজীবীরা। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত সবারই আদালত অবমাননা হবে। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইশরাক হোসেনের। শপথ না পড়াতে করা রিট খারিজ হয়ে গেছে উচ্চ আদালতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন তো আদালত খারিজ করে দিয়েছে, এ ব্যাপারে রায়ে আদালত কি বলছে জানাবেন। যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে হালকা বৃষ্টি হচ্ছে, আর সকাল ধরে মুষলধারেও বৃষ্টি হয়েছে কিন্তু, এবং এই বৃষ্টি মানুষের মধ্যে যে শীতলতা এনেছে, ঠিক তেমনিভাবে উচ্চ আদালতের আজকের এই আদেশ বিএনপি নেতাকর্মীরা যারা টানা ৮ দিন ধরে আন্দোলনে রয়েছে মেয়র পদে ইশরাককে দেখার জন্য, তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। আজকে উচ্চ আদালত তার আদেশে বলেছে যে ওই যে ২০২০-এর ১ ফেব্রুয়ারি যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইলেকশনটি হয়েছিল, সেই মেয়র ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বিতাকারী দল না হওয়ায় যিনি রিট করেছেন আইনজীবী মামুনুর রশিদ, সেই রিটটি আসলে বৈধ হিসেবে গ্রহণ করার কোনো অবকাশ নেই, এবং সে কারণেই এই রিটটি সামারিলি তিনি রিজেক্ট করে দিয়েছেন। অন্যদিকে এই রিট রিজেক্টের পর হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ নিয়ে বিএনপি এবং রিটকারী আইনজীবীরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আইনজীবীরা বলছেন যে বিএনপির পক্ষ থেকে ইশরাকের যে আইনজীবী, তারা বলছেন যে একটি মহলের প্রভাব ছিল এই রিটের নেপথ্যে, এবং সেই কারণেই তারা বলছেন যে যদি এই ২৬শে মের মধ্যে যদি শপথ না দেওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আদালত অবমাননার অভিযোগটি আদালতে নিয়ে আসবেন, এবং এই বিষয়ে তাদের একটি তীক্ষ্ণ নজর রয়েছে। অন্যদিকে রিটকারী মামুনুর রশিদের আইনজীবীদের অভিযোগ হচ্ছে যে তারা বলছেন যে এই আদেশের ক্ষেত্রে কিন্তু একটি পরোক্ষ প্রভাব বিস্তার করার চেষ্টা হয়েছে। আদালতের উপর প্রভাব বিস্তার করার কারণেই যে তাদের যে যৌক্তিক রিট ছিল, সেই রিটটি আজকে তারা যথাযথ ফলাফল পাননি, এবং এই রিটের বিরুদ্ধে তারা সহসা আজকেই আপিলের বিষয়টি জানিয়েছেন যে যদি আজকেই তারা কোর্টের এই আদেশটি পান, তাহলে সেই কোর্টের আদেশের নকলটি নিয়ে তারা কিন্তু আপিল করবেন। এই হচ্ছে বিষয়। পাশাপাশি আপনার মাধ্যমে একটি তথ্য জানিয়ে দিতে চাই যে কন্টিনিউ ম্যান্ডামাস এবং টার্সিও কোশিরাই যারা আলোকে দিয়ে এই রিটটি হয়েছে, সেই রিটটির মধ্য দিয়ে কিন্তু বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন এসেছে, এবং সেই সাংবিধানিক প্রশ্নগুলোর বিষয়ে আদালত কিন্তু তার সুচারু পর্যবেক্ষণ দিয়েছে। একটি ব্যতিক্রমী বিষয় ছিল যে সাধারণত কোনো আদেশের ক্ষেত্রে আমরা দেখি সিনিয়র জাজকে, তিনি হচ্ছে আদেশটি পড়েন, তবে আছে কিন্তু দেবাশিস রায় চৌধুরী, যিনি এই আকরাম হোসেন এবং দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি, তিনি কিন্তু আজকে আদেশটি পড়েছেন। তো সব মিলে করি এই ছিল আমার কাছে এই আলোচিত আমরা সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে। এ বিষয়ে আরও জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ইশরাক সমর্থকদের তো বিজয় হলো আদালতের নির্দেশনায়, এখন পরিস্থিতি কি জানাবেন? দেখুন, কিছুক্ষণ আগে হাইকোর্টের খবর আসার পরে এখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাসটা আমরা দেখেছি, কিছুক্ষণের মধ্যেই সেই উচ্ছ্বাসের যে স্লোগানটা, এটি কেন যেন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। তারা বলছেন যে তাদের জয়ের পরিবর্তে এখন আর বলছেন যে গত কয়েকদিন ধরে তারা যে উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে স্থানীয় সরকার উপদেষ্টা তার ষড়যন্ত্রের কারণেই তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হচ্ছে না, এমন একটি অভিযোগের প্রেক্ষিতে তারা এখন রাস্তায় বসে পড়েছেন। তারা এখন নতুন করে স্লোগান দিচ্ছেন যে আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে, তাদের এক দফা এক দাবি, পদত্যাগ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এই স্লোগানটি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সকাল থেকে যে কয়েক দফা বৃষ্টি হয়েছে, বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। আমরা দেখছি যে সেই আনন্দের খবর এখানকার বিভিন্ন জায়গা থেকে, যেমন মিছিল এখানে আসছিল, আনন্দ মিছিল, এখান থেকেও অনেকে আবার মিছিলে বিভিন্ন জায়গায় গেছেন। কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের স্লোগানের পরিবর্তন। তারা বলছিল যে এই তাদের কারণেই তাদের যে সমস্যা হচ্ছে। আমি জানতে চাই বলছি, কিছুক্ষণ আগে আপনাদের যে রিট খারিজ হয়ে গেল, তারপর আপনাদের আনন্দ মিছিল, হঠাৎ করে দেখলাম আমরা এখন আপনারা হচ্ছে আবার আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন। তো বিজয় মিছিল এবং পদত্যাগ আসলে আপনার কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? জি জি, আমি জানতে চাইবো যে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন কেন? আপনাদের তো বিজয় হয়ে গেল। আমরা এই রাষ্ট্র সকল অন্যায়
অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার, আমরা জনগণও সোচ্চার। অর্থাৎ এদেশের জনগণ কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। একটা আইনের বিষয়কে এইভাবে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আর বলছিলেন যে আসলে তারা যে প্রত্যাশা নিয়ে 5 আগস্টের পরে যে ফেসিবাদ সরকারের পতন হয়েছে, তারপরে মানুষের প্রত্যাশা ছিল যে নতুন একটি বাংলাদেশ, কিন্তু তাদের যে 9 মাসের কার্যক্রমে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, বিদায়ী তারা নতুন করে সে আন্দোলন কর্মসূচি ঘোষণা করছেন এবং তাদের বলছেন যে আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তো কৌরি আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। সকাল 10টা থেকে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি, চলবে বিকেল 5টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং জড়িত সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের এই কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। এ ব্যাপারে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ছাত্রদলের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাবেন। তাদের কর্মসূচির কারণে আশপাশের যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু বিভিন্ন যানজটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন এবং হাসপাতালে যারা সেবা দিতে যাচ্ছেন তারাও কিন্তু এই যানজটের কবলে পড়েছেন, যার কারণে তারা বলছেন প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই হেঁটেই কিন্তু গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। পাশাপাশি ছাত্রদল নেতারা বলছেন যে সাম্য হত্যার যে আসামি গ্রেপ্তার করা হয়েছে তাতেও তাদের সন্দেহ হচ্ছে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতেও কিন্তু তারা এই আন্দোলন করছে এবং সাম্য হত্যার বিচারের যে ধারাটা সেটাও কিন্তু দ্রুত তদন্ত শেষ করার কথা জানিয়েছেন তারা। এখন পর্যন্ত আমরা দেখেছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল অবস্থান নেওয়ার কারণে আশপাশের যে সড়কে সেখানে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং সড়ক কিন্তু বন্ধ করা হয়েছে। শাহবাগেও কিন্তু রয়েছে, সেখানেও ছাত্রদলের সভাপতি রয়েছেন। পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু ছাত্রদলের সেক্রেটারি সহ অন্যান্য নেতারা রয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে অনেকেই এসেছেন যারা বলছেন যে এইভাবে জনদুর্ভোগ তৈরি করেও না করেও কিন্তু তারা আসলে আন্দোলন করতে পারে বা দাবি জানাতে পারে। এখন তারাও বলছেন দ্রুত এই হত্যাসহ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে যত দ্রুত সম্ভব তারা এটা দাবি জানিয়েছেন এবং তারা ভিসি এবং প্রক্টরের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন ছাত্রদল নেতার সাথে কথা বলবো, আপনারা আর কি দাবি আছে এবং আপনারা কতক্ষণ অবস্থান করবেন বা কঠোর কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা সাম্য একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমরা দীর্ঘ 17 বছরে শহীদ নুরুজনি বাপ্পি ওয়াসিম সর্বশেষ যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা ওয়াসিম সহ শত শত যোদ্ধাকে আমরা হারিয়েছি। এই 17 বছরে আমরা হাজার হাজার সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছিলেন যে ছাত্রদল কিন্তু বলছে যে তারা দীর্ঘ 17 বছর যে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সেটা এই বাংলাদেশে আর হতে চান না, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং দ্রুত সাম্য হত্যার যে বিচার এবং সঠিক তদন্ত সেটার পাশাপাশি মূল যে আসামি রয়েছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ। অধ্যাদেশ বাতিলের দাবিতে লাগাতার অসহযোগিতা কর্মসূচি পালন করছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। রাজস্ব ভবনে বুধবার ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা, কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।